ভয়েস? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন যেটা দেখাবো এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে আমরা বলে হচ্ছে যে আপনার হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস, কোনো আইডিয়া আছে হাইপোথিসিস কাকে বলে? হাইপোথিসিস কাকে বলে? একটা অ্যাজাম্পশন, মানে আপনি একটা অ্যাজিউম করলেন যে এই জিনিসটা এরকম হইতে পারে নাকি। কারণ আমাদের বিজনেস ডিসিশনে ধরেন এরকম বললাম যে আপনার কাছে মনে করেন যে আপনার কাছে প্রতিদিন 500 টাকা থাকে। আমার কনসেপ্ট হচ্ছে এরকম যে আপনার কাছে প্রতিদিন 500 টাকা থাকে। এখন ব্যাপারটা হবে এইভাবে যে আমি করব কি, আপনার কাছ থেকে প্রত্যেকদিন আপনারা জিজ্ঞেস করবো আপনার কাছে কত টাকা আছে। তো একদিন আপনার কাছে আছে 500 টাকা, একদিন আছে 600 টাকা, একদিন আছে 400 টাকা, একদিন আবার আছে 550, একদিন আছে 600, একদিন আছে আবার 450। এরপর যদি আমরা অ্যাজিউম করি যে আচ্ছা তার কি 500 টাকার থেকে বেশি আছে, এরকম যদি আমি এভারেজ করে যদি হিসাব করি দেখা যাবে 500-র কাছাকাছি, 500 থেকে হয়তো বা একটু বেশি বা একটু কম এরকম যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলি নট সিগনিফিকেন্ট। নট সিগনিফিকেন্ট কি মানে, আরো যদি ডাটা কালেক্ট করি এরকম হওয়ার চান্স আছে যে আপনার কাছে 500 টাকার কম হয়ে যেতে পারে। আবার এরকম ব্যাপারটা থাকে যে মনে করেন আমি বললাম আপনার কাছে 500 টাকার থেকে বেশি থাকে, কিন্তু আপনার কাছে প্রত্যেকদিন একদিন আছে 1000, একদিন আছে 1200, একদিন আছে 1800, মানে 500 থেকে অনেক বেশি। তো এভারেজ করলে দেখা যাবে আপনার কাছে আছে 800 টাকা, মানে এক মাসের ডাটা কালেক্ট করলাম আপনার কাছ থেকে, আপনার কাছে আছে 800 টাকা। এখন 800 টাকা কিন্তু 500 টাকা থেকে অনেক বেশি, 300 টাকা বেশি। তখন আমি বলবো এটা হচ্ছে সিগনিফিকেন্ট। তো আমরা একটা করি তাহলে আপনারা বুঝবেন। ধরেন আমার কাছে এসপিএসএস আমার কাছে ধরেন দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আচ্ছা আপাতত একটা ভেরিয়েবল আছে আমার কাছে, এইজ নামে একটা ভেরিয়েবল আছে এবং এটা হচ্ছে স্কেল ভ্যালু। তো আমি এইজের মধ্যে এখানে দিলাম 23, 25, 28, 30। তো আমার কাছে একটা ডাটা আছে এরকম। এখন এইখানে যে ডাটা আছে, তো আমি ধরলাম এটা হচ্ছে আমার বিকাশের এমপ্লয়ীদের ডাটা। তো আমার হাইপোথিসিস একটা, আমরা যদি ওয়ান স্যাম্পল টি টেস্ট করি, ওয়ান স্যাম্পল টি টেস্টের কনসেপ্ট হচ্ছে কম্পেয়ার উইথ এনি স্পেসিফিক নাম্বার। একটা নাম্বারের এগেইনস্টে যদি আমি কখনো কম্পেয়ার করি, ধরেন আমি বললাম আমার ক্লাসে যারা স্টুডেন্ট আছে তাদের সিজিপিএ মোর দেন 3, এই যে মোর দেন 3 বলছি, এই যে একটা নাম্বারের এগেইনস্টে আমি সবার সিজিপিএটা কম্পেয়ার করব। তো সেটাকে বলে ওয়ান স্যাম্পল টি টেস্ট। এখানে হাইপোথিসিস লিখতে হয় এইভাবে, H1 এভারেজ দিয়ে শুরু হয়, এভারেজ এজ অফ এমপ্লয়ি ইজ মোর দেন, এখন হচ্ছে আপনি কত অ্যাজিউম করতেছেন, ধরেন আমরা অ্যাজিউম করতেছি মোর দেন 25। তো আমার এখানে দেখি আমার এখানে এতগুলো এইজ আছে, তো এখানে তো আমি 20টা দিচ্ছি, আপনারা মোটামুটি গেস করতে পারবেন। বাট এমন হতে পারে এখানে 1 মিলিয়ন এইজ থাকতে পারে। তো এভারেজ এইজটা আসলে কত থেকে বেশি, এইটা আপনাকে যখন আমরা করব একটা স্পেসিফিক নাম্বার এগেইনস্টে, তখনই এটাকে আমরা বলি ওয়ান স্যাম্পল টি টেস্ট। তাহলে আমি এখানে যাই অ্যানালাইজ, কম্পেয়ার মিন্স ওয়ান স্যাম্পল টি টেস্ট, ক্লিক করলাম। কোনটা টেস্ট করব, এইজ কে টেস্ট করব। আমার হাইপোথিসিসে আমি দেখলাম কত দিছি 25, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 25। ওকে, এরকম একটা রেজাল্ট আসবে। দেখেন এখানে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে এভারেজ কত আসছে, এভারেজ আসছে 33। আর আরেকটা জিনিস দেখব সিগ,
এই যে ভ্যালুটা সিগ, তো সিগ আসছে কত 0.30। তো হাইপোথিসিস আপনারা যদি এমনি গুগলে যান, পি ভ্যালু ফর হাইপোথিসিস টেস্ট, ঠিক আছে। এখানে দেখেন একটা হাইপোথিসিস তখনই আমার সিগনিফিক্যান্ট হবে যখন সেই ভ্যালুটা লেস দেন 0.05 থাকবে। তো আমার এখানে 0.000 মানে কি লেস দেন 0.05, তাহলে আমি তখন লিখবো রেজাল্টটা কিভাবে লিখবো দেখেন, as per the result mean value is 33.3 and p value is less than 0.05, therefore hypothesis is supported। তার মানে আপনি যে বলছেন, এই যে আপনি অ্যাজিউম করছেন যে এভারেজ এমপ্লয়ি এজ মোর দেন 25, তাহলে সেটা তো দেখা গেল 33.3 এন্ড পি ভ্যালু ইজ লেস দেন 0.05। তার মানে আপনি যেটা অ্যাজিউম করছেন এটা ট্রু, এটা সাপোর্টেড, এটাকেই বলে হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। তার মানে এখানে যদি আমার একটা থাকতো সিজিপি এর কলাম, তাহলে আমরা যদি ধরতাম, এখন দেখেন সিগনিফিকেন্ট যদি না হয়, আমরা ধরলাম এভারেজ এমপ্লয়ি ভ্যালু ইজ 31। এখন যদি আমি এসপিএসএস এ চালাই দেখেন কি হয়, অ্যানালাইজ ডেসক্রিপটিভস, অ্যানালাইজ কম্পেয়ার মিনস ওয়ান স্যাম্পল টি টেস্ট, এই যে 25 এর জায়গায় আমি দিয়ে দিলাম 31, এবার ওকে দেই। এবার দেখেন মিন তো ঠিকই আছে 33.3, কিন্তু পি ভ্যালু কত আসছে, মোর দেন 0.05 নাকি লেস দেন 0.05? স্যার মোর দেন। তার মানে আমি যে অ্যাজিউম করছি যে এভারেজ এজ মোর দেন 31, এটা নট সিগনিফিকেন্ট, মানে নট সাপোর্টেড। মানে আপনি যদিও হিসেবে বেশি আসছে, কিন্তু যদি মোর ডাটা আসে তাহলে সে বলবে যে আপনার এই হাইপোথিসিসটা সিগনিফিকেন্ট না। আর সিগনিফিকেন্ট নট সিগনিফিকেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, ধরেন আপনি চিন্তা করছেন বিকাশের এমপ্লয়ীদের উপর কোনো একটা বেনিফিট দিবেন বা কোনো একটা অ্যাওয়ার্ড দিবেন বা ইউথ অ্যাওয়ার্ড দিবেন, যে ইউথ এমপ্লয়ি অ্যাওয়ার্ড। এখন ইউথ বলতে আপনি কি বুঝাতে যাচ্ছেন? তখন আপনি ধরে নিলেন যে ইউথ বুঝাতে আপনি বোঝাতে যাচ্ছেন 25 বছরের উপরে যারা আছে নাকি, যে 25 বছরে আমরা একটা কাট অফ পয়েন্ট ধরবো নাকি। তখন টেস্ট করে যদি আপনি দেখেন যে 25টা সিগনিফিকেন্ট হয়েছে, তাহলে আপনি মনে করবেন যে না ঠিক আছে, তাহলে 25-এর মধ্যে যারা আছে তাদেরকে আমরা কোনো অ্যাওয়ার্ড দিব। আমরা এটা তো আজকে জাস্ট ফার্স্ট শুনতেছেন, উইথ প্র্যাকটিস এটা আমরা আরো জিনিসপত্র দেখবো আর কি। নেক্সট হচ্ছে, আমি দুটো দেখা নেই তারপর আপনারা বুঝবেন। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এটা হচ্ছে কম্পেয়ার বিটুইন টু গ্রুপস, দুইটা গ্রুপের মধ্যে যদি, এটা ছিল কম্পেয়ার উইথ এনি স্পেসিফিক নাম্বার, আর এটা হচ্ছে কম্পেয়ার বিটুইন টু গ্রুপস। তাহলে আমরা দুইটা গ্রুপকে আমাদের ডিফাইন করতে হবে। এবার যদি আমি ডাটা সেটে যাই, এখানে কি কোনো গ্রুপ আছে? না স্যার। তাহলে গ্রুপের জন্য আমরা একটা বানায় নিব, ধরেন জেন্ডার, এবং জেন্ডারে আমাদের হচ্ছে নমিনাল ভ্যালু। জেন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 মানে মেল, 2 মানে ফিমেল। ওকে, তো এখন আমরা যদি নেই, ধরেন আমরা একটু ইচ্ছা মতো বসাই 1 1 1 1 1 2 1 2। এখন দেখেন এইভাবে আমরা দুটো গ্রুপ বসাইলাম। এখন আমার হাইপোথিসিস যদি আমি লিখি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে, তাহলে লেখে এইভাবে H1 there are difference in age between male and female employee। মানে আমাকে চিন্তা করতে হচ্ছে, দেখেন হাইপোথিসিসটা যখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের মধ্যে লিখবো, তখন দেয়ার আর ডিফারেন্সেস ইন একটা নাম্বার ভ্যালু। মানে এটাকে যদি আপনি এরকম করেন, there are differences in any number value
any scale value between nominal 1 and nominal 2. এটা হচ্ছে আপনার স্টাইল। এখানে যদি এরকম থাকতো যে এখানে আমি যদি এরকম করতাম, অ্যাড্রেস লিখতাম, অ্যাড্রেসের মধ্যে লিখতাম ঢাকা, কুমিল্লা, চিটাগাং, যদি ধরেন আমি লিখেই ফেলাই, ধরেন হচ্ছে লোকেশন, এটা দিলাম নমিনাল, এখানে দিলাম 1 মানে ঢাকা, 2 মানে সিলেট, 3 মানে খুলনা। এখানে আপনি ইচ্ছা মতো বসান। ঠিক আছে, যদি এরকম থাকতো তাহলে আমরা আরেকটা হাইপোথিসিস ফর্মুলেট করতে পারতাম, H2 there are differences in scale value। এখানে আমার স্কেল ভ্যালু কি আছে? একটাই আছে, এজ। তাহলে there are differences in age between nominal। তো আমি জেন্ডার নিয়ে তো একটা লিখছি, এখন লোকেশন যদি লিখি ঢাকা, সিলেট, খুলনা, তা আমি কম্পেয়ার তো তিনটের মধ্যে হয় না, কম্পেয়ার যে কোনো দুটোর মধ্যে হয়, বিটুইন দ্য এমপ্লয়ি অফ ঢাকা এন্ড খুলনা। বুঝে গেছে কিভাবে লিখতে হয়? জি স্যার। মানে আজকে প্রথম দিন তো একটু কমপ্লিকেটেড লাগবে, আবার মনে করেন যে নেক্সট ক্লাসে দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা যখন ফিজিক্যাল ক্লাসে জিনিসটা দেখবো। তো প্রথমটা টেস্ট করবো কিভাবে, অ্যানালাইজ, কম্পেয়ার মিন্স এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট দিলাম। টেস্ট কি করতেছি, এজ এবং গ্রুপ, কোন গ্রুপের মধ্যে করতেছে, তো যে জেন্ডারকে ফার্স্টে দেই, এবং জেন্ডারের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে ডিফাইন গ্রুপ। মানে আমি তো এখানে 1 2 3 আরো অনেক হইতে পারতো, এই জন্য তারা এরকম দিয়ে দিচ্ছে ডিফাইন গ্রুপ। ক্লিক করলাম, এখানে হচ্ছে গ্রুপ 1, এখানে হচ্ছে গ্রুপ 2, কন্টিনিউ, ওকে। তাহলে দেখেন এজ, মেলের এজ হচ্ছে এভারেজ 29, ফিমেলের এভারেজ হচ্ছে 40, এবং পি ভ্যালু এই যে প্রথমটা আমরা নিব 0.000 মানে লেস দেন 0.05। তাহলে আমরা লিখতে পারি, ধরেন এটা কি আমি ডুপ্লিকেট বানাই, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি as per the result mean age of male employee is 29.38 and female employee is 40.57 and p value is less than 0.05, therefore hypothesis is supported। এখন যখন মানে এই ডিসিশনটা তো আপনার অনেক ক্ষেত্রে লাগতে পারে, যে বিকাশ কেন জানতে চায় যে মেল আর ফিমেল এমপ্লয়ীদের মধ্যে এজের আসলে ডিফারেন্স আছে নাকি। তো এটা দিয়ে বোঝা গেল আসলেই একটা ডিফারেন্স আছে। যদি খুব ক্লোজ থাকতো তাহলে বলতো যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই। এখানে কার বেশি কার কম কিন্তু ইস্যু না, ইস্যু হচ্ছে দেয়ার আর ডিফারেন্স, মানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে নাকি এটা বোঝা আর কি। এখন যদি আমি আবার করি, ধরেন এইটা দিলাম, there are differences in age between employee of Dhaka and Khulna। যদি এটা আমি টেস্ট করি, analyze, compare means independent sample t test, এটাকে আমি সরাই দিলাম, আমি লোকেশনটাকে নিলাম, ডিফাইন গ্রুপ। এখন ডিফাইন গ্রুপ, আমি ডিফাইন গ্রুপ কি ছিল, এখানে যদি যাই 1 মানে ঢাকা, 2 মানে সিলেট, 3 মানে খুলনা, তো আমি বলছি 1 আর 3। তাহলে অ্যানালাইজ, কম্পেয়ার মিন্স ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, ডিফারেন্ট গ্রুপটাকে সরাই দিলাম, লোকেশনটাকে এখানে নিলাম, তো 1 আর 3 এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করতেছি, কন্টিনিউ, ওকে। এখানে দেখেন এভারেজ এজ অফ ঢাকার এমপ্লয়ি হচ্ছে 28, এভারেজ এজ অফ খুলনা হচ্ছে 39 এবং পি ভ্যালু ইজ লেস দেন 0.05, 0.003। তো হাইপোথিসিস ইজ সিগনিফিকেন্ট। তো এখানে আমরা লিখব as per the result
average average age of employee from Dhaka is 28.55, and female employee employee from Khulna 39.66. Employee from Khulna for 6 years. And P value is less than 0.05, therefore hypothesis is supported. এইভাবে হচ্ছে আমাদেরকে লিখতে হয়, ঠিক আছে? তো ওয়ান স্যাম্পল টিচার্স গেল, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টিচার্স গেল, আর হচ্ছে লাস্ট যদি আমি দেই তাহলে আরেকটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আপনারা তো লিনিয়ার রিগ্রেশন সব জানেন। ইম্প্যাক্ট অফ ওয়ান ভ্যালু উইথ অ্যানাদার ভ্যালু। তারপর আমি দেখাচ্ছি পরীক্ষায় কিভাবে আসবে, আর আপনাদের যে একটা প্রজেক্টের মতো দিব ওই প্রজেক্টে কিভাবে আসবে। ইম্প্যাক্ট অফ ওয়ান ভ্যালু উইথ অ্যানাদার ভ্যালু, তো এইটার হাইপোথিসিস আমি যদি লিখি, তো আমাদের ওয়ান ভ্যালু উইথ অ্যানাদার ভ্যালু মানে ওয়ান নাম্বার, এমনি লিখতে পারেন ওয়ান নাম্বার উইথ অ্যানাদার নাম্বার, ওয়ান স্কেল ভ্যালু উইথ অ্যানাদার স্কেল ভ্যালু। তো আমি এখানে যাই, এইজের সাথে কোনো নাম্বার ভ্যালু আছে? একটা তো এইজ, জেন্ডার এটা নমিনাল হবে না, লোকেশন এটা নমিনাল হবে না, তার মানে আমাদের আরেকটা ভেরিয়েবল দিতে হবে যেটা ধরেন নাম্বার ভ্যালু। তাহলে আমি ভেরিয়েবল ভিউতে যাই, আবার যাই দিলাম এখন স্যালারি স্কেল। তো স্যালারিতে আমি দিই হচ্ছে আপনার এটা দিলাম 23,000, এটা দিলাম 25,000, এটা দিলাম 28,000। ওকে, তো এরকম আমি স্যালারি সবার বসালাম এবং আমি বলতে পারি এইজ হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি, যেহেতু এই দুটো নাম্বার, কারণ এক্স ওয়াই এক্সিস তো যেতে হবে, আমার তো জেন্ডার লোকেশন আর এই 1 2 তো আমি এক্স ওয়াই এক্সিস এ বসাতে পারবো না, কারণ এগুলো তো আসলে নাম্বার না, এগুলো তো আইডেন্টিফাই করার জন্য নমিনাল ভ্যালু। তো এখন আমি হাইপোথিসিস লিখবো এইজ হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি। তো রান করে দেখি, অ্যানালাইজ কম্পেয়ার মিন, এই কি বলে রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন। আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এখানে? স্যার স্যালারি। স্যালারি হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, ভেরি গুড। আর এজ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ওকে দিলাম, এত কম ডাটা যে এই জন্য সে ওইভাবে আনতে পারে নাই। এবার দিই অ্যানালাইজ কম্পেয়ার মি, সরি রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন। ওকে, পি ভ্যালুটা আসতেছে না।
এই যে এখন লেখেন আসছে, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা যে করলাম এইচ হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি, এখানে দেখেন এইচ হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট এন্ড পি ভ্যালু ইজ লেস দেন 0.05, ঠিক আছে। তার মানে হাইপোথিসিস ইজ সাপোর্টেড। তাহলে আমরা এখানে লিখবো as per the result age has positive impact on salary, পজিটিভ ইম্প্যাক্ট অফ স্যালারি মানে আমরা যদি এখানে যে এই যে বি বেটা ভ্যালু ইজ পজিটিভ 1093.113 and p value is less than 0.05 and p value is less than 0.05, therefore hypothesis is supported. তো এখানে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন, এই নাম্বারটা দিয়ে দিতে পারেন 1093.113, বেটা ভ্যালু 1093.993, এটা হচ্ছে বেটা ভ্যালু। আমরা ওই যে পড়ছি না y = mx + c, এটা হচ্ছে mx, m এর mটা হচ্ছে এইটা, x টা হচ্ছে এইটা, ঠিক আছে। mx + c, এই c হচ্ছে এইটা। তো এই যে আমার দেখেন আমার হাইপোথিসিস সিগনিফিকেন্ট। এখন যদি আমি আরেকটা হাইপোথিসিস করতে চাই, ধরেন আমি দিলাম এক্সপেরিয়েন্স স্কেল ভ্যালু। এক্সপেরিয়েন্স আমি যদি এইভাবে দেই, ধরেন যে এটা হচ্ছে 2 2 2 4 4 4 4 5 5 5, ঠিক আছে। এখন যদি আমি যদি বলি যে এরকম যে আরেকটা হাইপোথিসিস যদি নেই, এখানে হাইপোথিসিসটা এরকম লিখলাম যে আপনার এজ হ্যাজ অথবা এক্সপেরিয়েন্স হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি। এখান থেকে আমি নিতে পারি এক্সপেরিয়েন্স হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি। তাহলে এটা যদি আমি করি অ্যানালাইজ রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, স্যালারিটা থাকবে, এজ থেকে সরিয়ে দেব, এক্সপেরিয়েন্স থেকে নিব, ওকে। তাহলে দেখেন এক্সপেরিয়েন্স অলসো হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি 0.0000। তার মানে আবার সেম জিনিস হবে, অ্যাজ পার দ্য রেজাল্ট এক্সপেরিয়েন্স হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন স্যালারি এন্ড বেটা ভ্যালু কত আমার এখানে আসছে, বেটা ভ্যালু আসছে 4358.098, 4358.098 and p value is less than, so hypothesis is supported. তার মানে কি আমরা বুঝলাম আমার কাছে এইটা একটা বিকাশের এমপ্লয়িদের ডাটাবেস, তার এজ আছে, জেন্ডার আছে, অ্যাড্রেস আছে, স্যালারি আছে, এক্সপেরিয়েন্স আছে। সেখান থেকে আমরা পাইলাম যে আমরা কতগুলো অ্যাজাম্পশনে আসতে পারলাম যে এভারেজ এজ হচ্ছে মোর দেন 31, এটা ট্রু না, তার মানে মোর দেন 25 আমরা যেটা ট্রু পাইছিলাম। দেয়ার আর ডিফারেন্স, এজের ডিফারেন্স আছে তাদের মধ্যে, ঠিক আছে, যাদের মধ্যে এজের ডিফারেন্স আছে। ঢাকার খুলনা এমপ্লয়ীদের এজের মধ্যেও ডিফারেন্স আছে। তারপর হচ্ছে যে আপনার এজের ইম্প্যাক্ট স্যালারির উপর আছে এবং এক্সপেরিয়েন্সের ইম্প্যাক্ট স্যালারির উপর আছে। এই যে অ্যাজিউম গুলো করলাম এইটা হচ্ছে ট্রু, এই যে ট্রু অ্যাজিউম করছি এটাই হচ্ছে আমার ইনসাইট। মানে আমি যখন একটা স্টেটমেন্ট দিব সেটা যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট সেটা প্রুফ করাটাই হচ্ছে আমাদের গোল আর কি, বুঝে গেছে। যেরকম আমি একটা এক্সাম্পল বলি, আপনাদের অনেকেই থাকে না যে পরীক্ষার সময় অসুস্থ হয়ে যান, তো এখন মনে করেন যে আমাদেরকে এক্সাম অফিস থেকে বলে আপনাদের এত স্টুডেন্ট কেন অসুস্থ হয়। আমি যখন বলি যে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 5000,
আপনি যদি এই 5,000 স্টুডেন্টের যদি আপনি 10% করেন তাহলে আমার হচ্ছে 500 স্টুডেন্ট। তো আমি যদি আমি এই স্টুডেন্ট অসুস্থ হয় কয়জন? 100 থেকে 120। তো 100 থেকে 120 জন যদি স্টুডেন্ট অসুস্থ হয়, এইটা তো একটা খুব ইনসিগনিফিকেন্ট ভ্যালু। আমার 10% স্টুডেন্ট অসুস্থ হয় না, তো এটা নিয়ে কোনো খুব বেশি নয়েজ করার তো কিছু নাই যে না স্টুডেন্টদের অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, অনেকে ফেক কথা বলে, এরকম তো কোনো ব্যাপার নাই, কারণ এটা স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট। এই যেহেতু আমি এটা জোর দিয়ে বলতে পারি, তার মানে আমি কি করি, ওয়ান স্যাম্পল টেস্ট করি যে আপনার 500 থেকে কম নাকি বেশি। তো আমি দেখি যে 500 থেকে কম, তাহলে আর এত নয়েজ করার কি আছে। এইভাবে হচ্ছে আমরা করি আর কি। এখন যদি ধরেন আমার একটা ভেরিয়েবল থাকে প্রমোশন, না বা রেটিং, আমি একটা রেটিং এর মতো দিলাম, নমিনাল নিলাম, 1 মানে গুড, না 1 মানে এক্সেলেন্ট, 2 মানে মডারেট, 3 মানে নট গুড। আন্দাজি দিচ্ছি যদিও সব, ঠিক আছে। এখন আমরা যদি কখনো এরকম করি, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এএনএন কি করে আপনাদের আইডিয়া আছে? এএনএন এর মেইন ইম্প্যাক্টটা হচ্ছে টু ফাইন্ড আউট ইম্পর্টেন্ট ভেরিয়েবল। এখন যদি আমি বলি যে এইখানে আমার মানুষের এজ দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তার যে রেটিং, সে যে এক্সিলেন্ট, মডারেট নাকি সে ভালো না, এইটা কোন ফ্যাক্টরটা বেশি এটার উপর ইম্প্যাক্ট করে, এরকম কোন একটা জিনিস আমি বাই করতে চাই, যেটা লিনিয়ার রিগ্রেশন দিয়ে হবে না, কারণ আমার জেন্ডার আছে, লোকেশন আছে। তো আমরা এটা বের করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে বের করব? তখন আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে পারি, এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এভাবে ইউজ করতে হবে, অ্যানালাইজ নিউরাল নেটওয়ার্ক, মাল্টিলেয়ার পারসেপশন, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে রেটিং, রেটিংকে আমি বের করতেছি, এবং আমার কোভেরিয়েটস হচ্ছে এগুলো হচ্ছে কোভেরিয়েটস। আমার পার্টিশন ওই যে 70-30, আপনারা যে ডাটা সায়েন্সের ডাটা পার্টিশন করেন, এই যে এখানে 70-30 করা আছে। আর্কিটেকচার, ট্রেনিং কিছুই চেঞ্জ করতে হবে না, আউটপুটের মধ্যে আমাকে এখানে দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইম্পর্টেন্স অ্যানালাইসিস। এবার আমি ওকে দিই, ঠিক আছে। দেখেন আরডি এনএন রেট হয়ে গেছে, এই যে 1 2 3 তিনটা হয়ে গেছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? লোকেশন। তার মানে এইটা কি অনেক বড় একটা ফাইন্ডিং না? তার মানে এইটা থেকে আমি বুঝতে পারি না যে আমি যখন এমপ্লয়ি নিব ভাইবা বোর্ডে, আমার এইটাতে একটা ফোকাস রাখতে হবে যে কোন এরিয়ার লোকজন আসতেছে, তাহলে আমার এই দিক থেকে টেস্ট করে দেখতে হবে যে কোন এরিয়ার লোকজনের মানে পারফরমেন্স বেটার। তাহলে ভাইবা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর যারা স্যালারি বেশি পায় তারা ভালো কাজ করে, তার মানে আমি যাদের স্যালারি যদি আরেকটু বাড়ায় দেই তাহলে তার রেটিংও ভালো হবে। এই কনসেপ্টের উপর বেস করে এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক করা লাগে। তো পরীক্ষায় আমরা যখন মনে করেন যে এটা আমি ক্লাসেই করাবো, ক্লাসে করালে আপনাদের জন্য করতে সুবিধা হবে, যে ক্লাসেই করাবো যে নর্মালি পরীক্ষা মানে কুইজ মানে কুইজে থাকে এরকম, ক্রিয়েট আ টেবিল ফর বিকাশ কাস্টমার and formulate
2 hypotheses for one sample t-test, 2 hypotheses for independent sample t-test, and 2 hypotheses for linear regression. এখন দেখেন এখানে আমি বলছি ফর্মুলেট, তার মানে খালি এইগুলো লিখলেই হবে, অ্যানালাইসিস করতে হবে না। অ্যানালাইসিস থাকবে প্রজেক্টে, আপনাদের একটা প্রজেক্টের মতো দিব, তো ওইখানে প্রেজেন্টেশন যেটা ওই প্রেজেন্টেশনের মধ্যে মনে করেন যে এরকম দিব, কিন্তু এইখানে শুধু মেনশন করতে হবে। ধরেন আমি বললাম বিকাশের কাস্টমার, তখন আপনি করলেন একটা টেবিল বানাবেন, আপাতত ধরেন আমরা এরকম কাস্টমার ধরেন আমি লিখছি কাস্টমার আইডি ধরেন A001। এখন 2 hypotheses for one sample t-test, আপনি তখন দেখবেন one sample t-test এর hypothesis কি, compare with any specific number। তাহলে আপনি এখানে দুটো স্পেসিফিক একটা নাম্বার হইতে কি হইতে পারে বলেন আমাকে। বিকাশের কাস্টমারের নাম্বার হইতে পারে এরকম কি আছে স্যার? স্যালারি। আর সবচেয়ে কমন হচ্ছে এইজ, কাস্টমারের এইজ, স্যালারি। তার মানে আমরা এইখান থেকে যদি হাইপোথিসিস লিখি, ইজিলি আমরা লিখতে পারবো H1 average salary of customer is more than, আপনি যা খুশি তাই দিলেন, ধরেন 30,000। H2 average age of customer is more than 25। আমার এটা কিন্তু হয়ে গেল। এইবার হচ্ছে আমার গ্রুপ লাগবে। নেক্সট ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট কি, দেয়ার আর 2 গ্রুপস। তো আমার এখানে কি কোনো গ্রুপ আছে? তাহলে গ্রুপ বানান, আপনি বলেন কিছু একটা, বলেন কি দিয়ে গ্রুপ করতে পারি? জেন্ডার। ঠিক আছে, দেখেন এই এক জেন্ডারই কিন্তু আমার হয়ে যায়। কিভাবে? H3 there are differences in, একটা নাম্বার লাগে আগে, স্যালারি, ইন স্যালারি between male and female employee, female customer। H4 there are differences in age between male and female customer। হয়ে গেল না আমার? এই কটা হয়ে গেছে। এবার লিনিয়ার রিগ্রেশন হচ্ছে ওয়ান ভ্যালু উইথ অ্যানাদার ভ্যালু। তো আমার এখানে ভ্যালু কিন্তু আছে, একটা আছে অলরেডি, এইজ আর স্যালারি। তাহলে আমি লিখতে পারি H5 age has positive impact on salary। ঠিক আছে। H6, এখন দেখেন আপনি তো এখানে এগুলো দিয়ে হয়ে গেছে, কিন্তু আরেকটা হাইপোথিসিস আমি লিখতে পারতেছি না, তখন কি করতে হবে? আরেকটা ভ্যালু আনতে হবে আমাকে। এখানে কি আনতে পারবো আমরা? এক্সপেরিয়েন্স। এই কাস্টমার এক্সপেরিয়েন্স দিয়ে আমরা কি দেবো? এখানে আমরা দিই ক্যাশ ইন বা ব্যালেন্স। বিকাশ না, ধরেন আমরা দিলাম ব্যালেন্স। তাহলে আমরা দিতে পারি না যে স্যালারি হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন ব্যালেন্স। দেখেন আমার কিন্তু সব হয়ে গেছে। এই যে বিকাশের একটা ডাটাবেস, কাস্টমারের, সেই ডাটাবেস থেকে আমরা এই হাইপোথিসিস গুলো জেনারেট করে পরীক্ষায় শুধু এগুলো লিখলেই হবে, আর এই টেবিলটা বানাইতে হবে। আর প্রেজেন্টেশন যখন দিব তখন হচ্ছে যে এগুলো অ্যানালাইসিস করে দেখাতে হবে, মানে তখন আপনাদেরকে ডাটা সেট থেকে ডাটা বানাইতে হবে। বুঝে গেছে? হ্যাঁ, জিনিসটা সোজা, কঠিন না, একদম সোজা। আজকে তো মাত্র ফার্স্ট দেখলেন, তাও অনলাইনে। নেক্সট ক্লাসে ফিজিক্যালি আমার সাথে দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, থাকো গিয়ে পর্যন্ত।
আমার এই ভিডিওতে এগুলো সব ক্লিয়ারলি দেওয়া আছে, আপনারা একটু দেখে নিয়েন আর কি। ক্লাস অন্যগুলো হচ্ছে ঠিক মতো? জি স্যার। হ্যাঁ, আর আপনাদের মানে আপনারা না অনেকে করে কি টিচারদের বলে ফেলায় রাত্রেবেলার ভেজালে যেতে যায় না, বুঝছেন? দিনের বেলা করে ফেললে আপনারা রাত্রেবেলা পুরো ফ্রি থাকেন। মানে শিডিউলটা চেঞ্জ করেন না আর কি, শিডিউলের মতো মোটামুটি রাখেন। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আমি রেকর্ডিং গুলো পাঠিয়ে দিব, আমাকে সিআর একটু রাত্রেবেলা মনে করে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।